ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই থার্ড ভিডিও। আমি আজকে ডিসকাস করব ক্লাস 11-এর ইউনিট 7-এর ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারে আমি কয়েকটা পয়েন্ট করে নিয়েছি, এইগুলো সম্পর্কে আমি আজকে ডিসকাস করব। হোয়াট ইজ ইলাস্টিসিটি, তারপর বিকৃতি, পীড়ন, পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ প্লাস্টিক আর স্থিতিস্থাপক সীমা ইটিসি, এগুলো কি। হুকস ল, বিভিন্ন প্রকারের বিকৃতি এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়জনস রেশিও অর্থাৎ পয়জনের অনুপাত, তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য এবং কৃতকার্য ঘনত্ব, স্প্রিংয়ের বল ধ্রুবক এবং বিকৃতি পীড়ন সম্পর্কিত গ্রাফ। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তাহলে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের মধ্যে এবার স্থিতিস্থাপকতা বলতে তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন পদার্থ দেখে থাকো, যেমন রাবার, ইস্পাত, লোহা, প্লাস্টিক, বিভিন্ন পদার্থ, যেগুলি প্রায় প্রতিটা পদার্থকেই উপর বল প্রয়োগ করলে সেটি তার আকার আয়তন পরিবর্তন হয় এবং ওই বাহ্যিক বল আবার অপসারিত হলে বস্তু আবার তার পুনরায় পূর্বের আকার বা আয়তনে ফিরে আসার চেষ্টা করে। বস্তু যে এই পূর্বের আকার বা আয়তনে ফিরে আসার চেষ্টা করে, বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ সংজ্ঞাটা কি লিখেছি, বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়েরই পরিবর্তন করা যায়। এই ধর্মের ফলে বস্তুটি ওই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত করে নিলে বস্তু তার পূর্বের আকার আয়তন ফিরে পায়। এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। উদাহরণ রাবার, ইস্পাত, লোহা ইত্যাদি। এবার বলেছি যে স্থিতিস্থাপকতা, ইস্পাতের স্থিতিস্থাপকতা লোহার স্থিতিস্থাপকতা অপেক্ষা বেশি হয়, অথবা ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের স্থিতিস্থাপকতা অপেক্ষা বেশি হয়। কারণ বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তু বাধা প্রদানের ক্ষমতা যত বেশি, পদার্থবিজ্ঞানের ধারণায় তার স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তন বা আকৃতি পরিবর্তন ঘটাতে যে পদার্থের যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটাতে যে পদার্থের যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয়, পদার্থবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়। অর্থাৎ সমান মাপের ইস্পাতের তার এবং রাবারের দড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রাবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হবে, তাই রাবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এবার কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা বলে দিই। পূর্ণ দৃঢ় বস্তু, যে কোনো পরিমাণের বল প্রয়োগ করলেও যে বস্তুর মধ্যে কোনোরূপ বিকৃতির সৃষ্টি হয় না তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলা হয় বা পারফেক্টলি রিজিড বডি বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেও ওই বস্তুটির যদি কোনো বিকৃতির সৃষ্টি না হয়, অর্থাৎ আকার বা আকৃতির কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে ওই বস্তুটিকে পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি বলা হয়। কিন্তু এমন হয় যে পৃথিবীতে এমন কোনো বস্তুই পাওয়া যায় না যা পারফেক্টলি রিজিড বডি। অর্থাৎ প্রতিটি বস্তুর ওপরে বল প্রয়োগ করলে বস্তুর আকার এবং আকৃতির মধ্যে বিকৃতির সৃষ্টি হবেই, অল্প হোক বা বেশি হোক। এবার আসি পূর্ণ প্লাস্টিক বস্তু। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে এবং ওই বস্তুর থেকে বল অপসারিত করলে বস্তু বল প্রয়োগ করার সময় যে পরিমাণ বিকৃত হয়, বল অপসারিত করার পর ওই বিকৃত অবস্থাতেই বস্তুটি থেকে যায়, তার পূর্বের আকার আয়তন আর কখনোই ফিরে পায় না, তাকে পূর্ণ প্লাস্টিক বস্তু বলা হয়। কিন্তু দেখা যায় যে পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা সম্পূর্ণ প্লাস্টিক। এবার আসি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বিকৃত ঘটানোর পর ওই বহিস্থ বল সরিয়ে নিলে ওই বস্তুটি যদি তার আগের আকার আয়তনে ফিরে আসে, তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। এবার আসি স্থিতিস্থাপক সীমা। বাহ্যিক বলের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেকটি বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক, কিন্তু একটি নির্দিষ্ট সীমার পর সেটি আর থাকে না, কারণ
এবার ওই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। ওই সীমা অতিক্রম করে যাওয়ার পর বস্তু বিকৃতি ঘটলে বস্তুটি তার পূর্বের আকার আয়তন সম্পূর্ণভাবে ফিরে পায় না, আংশিকভাবে ফিরে পেতে পারে বা সম্পূর্ণভাবেও বিকৃত হয়ে যেতে পারে। হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর বল অপসারণ করলে বস্তুটি যদি তার পূর্বের আকার এবং আয়তন আংশিকভাবে ফিরে পায় তবে এই বস্তুকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলা হয়। বাস্তবে দেখা যায় কি প্রায় প্রতিটি বস্তুই আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবার আসি বিকৃতি বা স্ট্রেন। বাহ্যিক বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে ওই বস্তুর বিভিন্ন অংশ পরস্পরের থেকে দূরে সরে যায়, আবার পরস্পর থেকে কাছে সরে আসে। অর্থাৎ বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক আপেক্ষিক সরণ ঘটে, ফলে বস্তুটির দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বিকৃতি বলা হয়। বিকৃতি সাধারণত 3 প্রকার হয়, থ্রি টাইমস হয়। 1 দৈর্ঘ্যগত, 2 আয়তনগত, 3 আকৃতিগত। এবার বিকৃতি সমান বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বা আকৃতি বা আয়তন পরিবর্তন বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য বা আকৃতি বা আয়তন। যেহেতু বিকৃতি দুটি দৈর্ঘ্য, আকৃতি বা আয়তনের অনুপাত, তাই বিকৃতির কোনো একক নেই। অর্থাৎ বিকৃতি একটি একক বিহীন রাশি। অর্থাৎ কি বললাম, বিকৃতি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে যে আকার, আকৃতি এবং আয়তনগত পরিবর্তন লক্ষ্য করা যায় তাকেই বিকৃতি বলা হয়। এবার আসি পীড়ন বা স্ট্রেস। কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে আকার, আয়তন, আকৃতিগত বিকৃতি দেখা যায়। এবার ওই বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুও সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় বস্তুর মধ্যে। সেই বিপরীতমুখী প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলা হয়। অর্থাৎ বস্তুতে বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে বস্তুতেও সমান পরিমাণের বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই বিপরীতমুখী প্রতিক্রিয়া বলকেই পীড়ন বা স্ট্রেস বলা হয়। অর্থাৎ পীড়ন সমান প্রযুক্ত বল বাই
বস্তুর ক্ষেত্রফল। অর্থাৎ বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলা হয়। পীড়নের একক, পীড়ন এর একক সিজিএস একক সমান বলের একক ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা বলের মাত্রা mL/2 বাই L/2 সমান mL/1 T⁻²। এটা হলো পীড়নের মাত্রা। এবার এখান থেকে কম্প্যারিজন করলে পীড়ন এবং চাপের একক সমান, দেখা যাবে চাপের একক। এবার ধরো কোনো বস্তুর, ধরো এটা একটা বস্তু, এর উপর থিটা কোণ করে বল প্রয়োগ করা হলো। বস্তু এ বি সি ডি, থিটা কোণ করে এই অবস্থানে বল প্রয়োগ করা হলো। সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, অর্থাৎ প্রতিক্রিয়া বল এইমুখী। এর দুটি উপাংশ করলে এই অভিমুখে এই অভিমুখে উপাংশ। প্রযুক্ত বল পীড়ন এই এই যে লম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ, লম্ব উপাংশকে বলা হয় অভিলম্ব পীড়ন, অনুভূমিক উপাংশকে বলা হয় ক্রিন্তন পীড়ন। অর্থাৎ অভিলম্ব পীড়ন কাকে বলা হয়? অনুভূমিক তলের সঙ্গে লম্বভাবে প্রতিক্রিয়া বলকে অভিলম্ব পীড়ন এবং অনুভূমিক তলের সঙ্গে সমান্তরালে বিপরীতমুখী প্রতিক্রিয়া বলকে ক্রিন্তন পীড়ন বা শেয়ারিং স্ট্রেস বলা হয়। এবার আসি হুকের সূত্র। নেক্সট পয়েন্ট, এইচ বিজ্ঞানী রবার্ট হুক 1676 খ্রিস্টাব্দে বলেছিলেন, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ পীড়ন বিকৃতি और पीड़न बाई
বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবার স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং মাত্রা। স্থিতিস্থাপক গুণাঙ্কর একক এবং মাত্রা। একক সিজিএস একক হচ্ছে, সিজিএস একক কি হবে? ডাইন পার সেমি স্কোয়ার। এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এবার আসি বিভিন্ন প্রকার বিকৃতি ও স্থাপক গুণাঙ্ক। তিন ধরনের বিকৃতি এবং তিন ধরনের গুণাঙ্ক আছে। ফার্স্ট, লংজিটিউডনাল স্ট্রেন, স্ট্রেস অ্যান্ড ইয়ং মডিউলস। অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন এবং ইয়ং গুণাঙ্ক। দ্বিতীয়, ভলিউম স্ট্রেন, ভলিউম স্ট্রেস অ্যান্ড বাল্ক মডিউলস। অ্যান্ড থার্ড, কৃন্তন বিকৃতি অর্থাৎ শেয়ারিং স্ট্রেন, SHEARING স্ট্রেন, শেয়ারিং স্ট্রেস অ্যান্ড মডিউলস অফ রিজিডিটি অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক। এবার আসি অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন এবং ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর মূলত দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি হয় তবে বস্তুর বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হয়। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন এবং প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাতিক দৈর্ঘ্য বিকৃতির পরিমাপ। অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবং অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত পীড়নকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হয়। অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত পীড়নকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হয়। অনুদৈর্ঘ্য পীড়ন সমান
পীড়ন সমান প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে বোঝা গেল অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন কি। এবার আসি ইয়ং গুণাঙ্ক, YOUNGS মডিউলস বা গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিতক অনুদৈর্ঘ্য বিকৃতিকে ইয়ং গুণাঙ্ক বলা হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত বলা হয়। ইয়ং গুণাঙ্ক সমান অর্থাৎ ইয়ং গুণাঙ্কে y দ্বারা রিপ্লেস করা হয়। অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি এবার এই ফর্মটিকে গাণিতিক ফর্মে লেখা হবে। গাণিতিক ফর্মে কেমন হবে লেখা হবে, ধরো তুলে নিই পৃষ্ঠাটা। ধরো একটি দৃঢ় আলম্বন একটি তার ঝোলানো আছে অ্যাট ফার্স্ট টাইম এ টাইমে। তারপর ওই তারটিতে যখন mg পরিমাণ একটি ভর চাপিয়ে দেওয়া হয়, mg ভর। ধরো প্রথমে এর দৈর্ঘ্য ছিল l, ভর চাপাতে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল l, তারের দৈর্ঘ্য সমান l, প্রস্থচ্ছেদ সমান a। ভর সম্পন্ন বস্তু ওই তারের ওপর চাপালে দৈর্ঘ্য বৃদ্ধি হয় স্মল l। অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য সমান স্মল l বাই ক্যাপিটাল L। এরপর আসি অনুদৈর্ঘ্য
পীড়ন প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সমান প্রযুক্ত বল এফ বাই এ। এফ ইকুয়াল টু এম জি, যেহেতু অভিকর্ষ বলের দিকে ক্রিয়া করছে, এ অতএব ওয়াই অর্থাৎ ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু, ইয়ং গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই ইকুয়াল টু এম জি বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল সমান এম জি এল বাই এ স্মল এল। হলো এটা সমীকরণ। অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। ইয়ং গুণাঙ্কের একক সিজিএস একক, সিজিএস একক এটা করে দেখলে আসবে ডাইন পার সেমি স্কোয়ার। এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। কীভাবে আসবে এই দেখো, ওয়াই ইকুয়াল টু এম জি ইকুয়াল টু এফ, এফ একক নিউটন, এইটার ক্ষেত্রে দেখাচ্ছি নিউটন ইন্টু এল মিটার, এ মিটার স্কোয়ার, এল মিটার, মিটার মিটার কেটে গেল, নিউটন পার মিটার স্কোয়ার। এইভাবে এবার এটা সরু তারের ক্ষেত্রে নেওয়া হয়েছে। এবার যদি এভাবে ধরা হয় যে সমপ্রস্থচ্ছেদ যুক্ত একটি মোটা দণ্ডকে কোনো দৃঢ় আলম্বন থেকে ঝোলানো হলে দণ্ডটির নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য পরিবর্তন কীভাবে, অর্থাৎ লিখে নিই সমপ্রস্থচ্ছেদ যুক্ত একটি মোটা দণ্ডকে কোনো দৃঢ় আলম্বন থেকে ঝোলানো হলে ওর নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য পরিবর্তনের রাশিমালা। যেহেতু এতে এই তার এই যেহেতু এই তারটা অতিরিক্ত সরু, তাই এর ওজন কনসিডার করা হয় না, কিন্তু এখানে বলা হচ্ছে সমপ্রস্থচ্ছেদযুক্ত একটি মোটা দণ্ডকে কোনো দৃঢ় আলম্বন থেকে ঝোলানো হলে ওর নিজস্ব ওজনের জন্য দৈর্ঘ্য পরিবর্তনের রাশিমালা। এটা কীভাবে হয়, এটা খুবই সহজ পদ্ধতি। দৃঢ় আলম্বন ভার কেন্দ্র জি, এইটা ধরো ভার কেন্দ্র জি, এম জি বরাবর নিচের দিকে বল ক্রিয়া করছে, এ প্রস্থচ্ছেদ, এল দৈর্ঘ্য, এল বাই 2 অর্ধেক দৈর্ঘ্য, তাহলে কি হলো দৈর্ঘ্য সমান এল
প্রস্থচ্ছেদ সমান a ভর m ভার কেন্দ্র g। এবার দেখো জি বিন্দু দিয়ে দণ্ডটির ওজন নিম্নাভিমুখী কেন্দ্রশীল, নিম্নাভিমুখী ক্রিয়াশীল, তাই এক্ষেত্রে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য ধরা যেতে পারে L/2। কিন্তু এই বিন্দু থেকে জি ভার কেন্দ্র থেকে নিম্নাভিমুখী ক্রিয়াশীল, তাই দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য ধরা যেতে পারে L/2 প্রাথমিক দৈর্ঘ্য। অতএব দণ্ডটির L/2। দাঁড়া অন্য পেজে একটা নিয়ে নিই, এটা একটু দেখো। হ্যাঁ ধরি দৈর্ঘ্য বৃদ্ধি L, এবার অনুদৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি L প্রাথমিক দৈর্ঘ্য L/2, যেটা এখানে ধরেছিলাম। অনুদৈর্ঘ্য পীড়ন সমান mg/a। তো ইয়ং গুণাঙ্ক y = mg/a স্মল l/L/2 সমান mg × L/2 a × L। এখান থেকে L এর মান বের করা যায়, ওটা দণ্ডের দৈর্ঘ্যের মান বের করা যায়। তো L = mgL 2ay, এইভাবে করা যায়। এবার এখান থেকে আবার আমরা জানি m = LA রো, অর্থাৎ কি জানি m = LA রো, রো সমান দণ্ডের ঘনত্ব অর্থাৎ L = LA রো GL 2ay और L = রো GL স্কোয়ার 2y। হলো অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন, ইয়ং মডিউলস থেকে এই থিওরিজমটা পেলাম, সমীকরণটা, যেটা ম্যাথমেটিক্স কাজে লাগবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এবার আসি আয়তন বিকৃতি, আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি গুণাঙ্ক। ও বিকৃতি গুণাঙ্ক। দেখো
বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন না হয়ে শুধু আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ আয়তন হ্রাস বা বৃদ্ধি ঘটে, তবে বস্তুর বিকৃতিকে আয়তন বিকৃতি বলা হয়। ধরো একটি বলের চারিপাশ থেকে সমান পরিমাপের বল দিয়ে বল অর্থাৎ ফোর্স কার্য করে যদি ওই বলটিকে চাপ দেওয়া হয়, তাহলে বলটি আকারে ছোট হয়ে যায়, আয়তন হ্রাস পায়, কিন্তু ওর আকৃতিগত কোনো পরিবর্তন হয় না, আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না। তো এটি আয়তন বিকৃতি। একে আয়তন বিকৃতি বলা হয়। আয়তন বিকৃতির ফলে উদ্ভূত পীড়নকে আয়তন পীড়ন বলা হয়। এবার আয়তন বিকৃতির ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ভাজিত আয়তন বিকৃতি অনুপাতকে ভাজিত আয়তন বিকৃতিকে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান আয়তন পীড়ন বাই বিকৃতি, কে দিয়ে প্রকাশ করা হয়। ধরো কোনো বস্তু, কোনো বস্তুর থমিক আয়তন ভি, ধরো বস্তুটির পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে পি বল প্রয়োগ করা হয়। বস্তুটির পৃষ্ঠতলের উপর পি বল প্রয়োগ করা হলে, অর্থাৎ বস্তুটির পৃষ্ঠতলের উপর পি চাপ প্রয়োগ করার ফলে আয়তন হ্রাস হয়। পি বল প্রয়োগ করা এবং পি চাপ প্রয়োগ করা দুটি এখানে সমান হয়। পি চাপ প্রয়োগ করা আয়তন হ্রাস হয় সমান স্মল ভি, এটা ক্যাপিটাল ভি, এটা স্মল ভি। অতএব আয়তন বিকৃতি সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি, অর্থাৎ আয়তন হ্রাস বা প্রাথমিক আয়তন পীড়ন সমান পি চাপ। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে পি বল প্রয়োগ করা হয়েছে। প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে পি বল প্রয়োগ করেছে, চাপের সঙ্গে যে সমান হয়। অর্থাৎ এখানে কে সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি সমান পি স্মল পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান স্মল পি ইন্টু ভি বাই স্মল ভি। একক আয়তন গুণাঙ্কের একক, বাল্ক মডিউলস একক, সিজিএস একক, ডাইন পার সেমি স্কোয়ার, এসআই একক, নিউটন পার মিটার স্কোয়ার। And we also entered another point, সংনম্যতা। সংনম্যতা হচ্ছে কঠিন এবং তরলের ক্ষেত্রে খুব বেশি পরিমাণের বল প্রয়োগ করলেও আয়তন বিকৃতি সামান্য হয়। তাই কঠিন এবং তরলের আয়তন বিকৃতি গুণাঙ্কের মান খুব বেশি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে অল্প বল প্রয়োগেই
অনেকখানি আয়তন বিকৃতি ঘটে যায়, অর্থাৎ গ্যাস সহজেই সংক্রমিত হয়ে যায়। তাই গ্যাসের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান কম হয়। এবার আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা বলা হয়। আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি অর্থাৎ সংনম্যতা 1/, আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান 1/k সমান v/V P। সংনম্যতার একক CGS একক উল্টে যাবে, সেমি স্কোয়ার বাই ডাইন। SI একক মিটার স্কোয়ার বাই নিউটন। পয়জনের অনুপাত পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জনের অনুপাত বলে। অর্থাৎ সিগমা দ্বারা প্রকাশ করা হয়। বিকৃতি ধরা যায় যদি একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য সমান L, প্রাথমিক ব্যাস D, দৈর্ঘ্য বৃদ্ধি সমান স্মল l। দৈর্ঘ্য বৃদ্ধি হলে মানে ব্যাসার্ধ নিশ্চয়ই হ্রাস পাবে। সমান D, অর্থাৎ বিকৃতি সমান D/D, অনুদৈর্ঘ্য বিকৃতি সমান L/L। অতএব সিগমা ইকুয়াল টু D/D স্মল l বাই ক্যাপিটাল L সমান D স্মল l। পয়জনের অনুপাতের মান ম্যাক্সিমাম হাফ এবং মিনিমাম হয় -1 থেকে হাফের মধ্যে থাকে।
পয়জনের অনুপাতের মান। পয়জনের অনুপাত মান যেহেতু মাইনাস হয় না, তাই 0 থেকে হাফের মধ্যেই থাকে। এবার অ্যাপ্রক্সিমেট একটা মান পয়জনের অনুপাত হাফ প্রমাণ করে দেখানো যায়। যেমন ধরুন, ধরি একটি সুষম তারের দৈর্ঘ্য সমান L, ব্যাসার্ধ সমান R, আয়তন V সমান πr², L। অতএব অবকলন করলে dv ইকুয়াল টু πr² dl প্লাস পাই L 2r dr, dv সমান আয়তনের পরিবর্তন, dl সমান দৈর্ঘ্যের পরিবর্তন, dr সমান ব্যাসার্ধের পরিবর্তন। এবার এখানে dv ইকুয়াল টু 0 হয়, কারণ v অপরিবর্তিত। অতএব 0 ইকুয়াল টু, এই সমীকরণ থেকে পাই πr² dl প্লাস পাই 2l 2r into l dr, or 0 equal to πr dl plus pi 2l dr, or r dl equal to 2l minus 2l dr, or dr by r minus equal to dl by 2l, or dr by r dl by l হাফ। এবার এখানে মাইনাস চিহ্নটা বোঝানো হয় যে এল বৃদ্ধি পেলে আর হ্রাস পায়। তবে প্রমাণ করা যায় যে পয়জনস অনুপাতের মান ম্যাক্সিমাম মান হাফ হয়, কিন্তু বহু পদার্থেরই পয়জন অনুপাতের মান হাফ হয় না। এর অর্থ বাহ্যিক বলের প্রভাবে দৈর্ঘ্য পরিবর্তন হলে বস্তুর আয়তন যে স্থির থাকবে এমন কোনো কথা নেই। কিছু কিছু ক্ষেত্রে আয়তন পরিবর্তিত হয়ে যায়। তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য। কোনো বস্তুর বিকৃতি ঘটাতে শুরু করলেই ওই বস্তুর মধ্যে একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। ফলে ওই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে প্রযুক্ত বল কার্য করে বস্তুর বিকৃতি ঘটায়। ওই কার্যই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। একে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলা হয়। এবার প্রযুক্ত বল অপসারণ করে নিলে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল অর্থাৎ পীড়ন না থাকায় স্থিতিশক্তি তাপশক্তি রূপে আত্মপ্রকাশ করে। এবার স্থিতিশক্তি কৃতকার্য সমীকরণ, তার যে এল দৈর্ঘ্য, আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের
এক প্রান্ত আলম্বনে আবদ্ধ করে অপর প্রান্তে প্রসারক বল F প্রয়োগ করা হলো। অর্থাৎ একটি তারকে এইভাবে ঝুলিয়ে নিচে mg ভর দিয়ে দিলে F বল, অর্থাৎ F বল প্রসারক বল দিলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি সমান L ধরা হলো। এইবারে যখন বল 0 তখন দৈর্ঘ্য বৃদ্ধি 0। বল যখন F তখন দৈর্ঘ্য বৃদ্ধি l। অতএব গড় বল সমান 0 প্লাস F/2 সমান F/2। অতএব কৃতকার্য W সমান গড় বল ইন্টু সরণ, or W equal to half F cross L। একে ইয়ং গুণাঙ্ক দিয়ে রিপ্লেস করা হলে তারের ইয়ং গুণাঙ্ক y হলে y equal to F by alpha small l by capital L। और এটা ইয়ং গুণাঙ্ক বার করাচ্ছি, এখান থেকে W এর মান বুঝ করে W বের করে নেয়। F ইকুয়াল টু W মান বুঝ করে, সরি এখানে F এর মানটা বের করে F এর মানটা এই জায়গায় বসিয়ে W এর মানটা বের করে নেয়। y আলফা স্মল l বাই ক্যাপিটাল L। অতএব W ইকুয়াল টু হাফ F, L ইকুয়াল টু হাফ y আলফা L স্কোয়ার বাই L। এটি এবার যেটা সরি তখন আমি ওটা একে কৃতকার্য ঘনত্ব বলছিলাম, এটা কৃতকার্য ঘনত্ব নয়, এটা শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্বটা কি? একক আয়তনে কৃতকার্য বা একক আয়তনে সঞ্চিত স্থিতি শক্তি ঘনত্ব বলা হয়। অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তিকে একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল টু W বাই L আলফা আয়তন হাফ y আলফা L স্কোয়ার বাই ক্যাপিটাল L ইন্টু L আলফা ইকুয়াল টু হাফ y L স্কোয়ার বাই L স্কোয়ার সমান হাফ y L ইন্টু ক্যাপিটাল L ইকুয়াল টু হাফ। এটা কি? পীড়ন বিকৃতি, পীড়ন বিকৃতি।
এরপর আসি আরেকটি পয়েন্ট, স্প্রিংয়ের বল ধ্রুবক। একটি বিজ্ঞানী রবার্ট হুক স্প্রিংয়ের বল ধ্রুবকের একটি সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ সূত্র। একটি স্প্রিংয়ের এক প্রান্ত একটি দৃঢ় অবলম্বনে আটকে অপর প্রান্তে প্রসারক বল এফ প্রয়োগ করা হলো, ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য যদি এক্স পরিমাণ বৃদ্ধি হয়, তবে রবার্ট হুকের মতে এফ ভেরিজিয়াজ এক্স or f equal to kx, কে কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, বলে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক একে স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হয়। স্প্রিংয়ের বল ধ্রুবক, এটা সরিয়ে নিই। এবার স্প্রিংয়ের বল ধ্রুবককে একক, সিজিএস ডাইন পার সেমি, এসআই নিউটন পার মিটার। স্প্রিং সমবায়ের তুল্য ধ্রুবক, এখান থেকে বল ধ্রুবকের দুটা প্রবলেম থাকে, তার মধ্যে দুটা হলো স্প্রিং সমবায়ের তুল্য বল ধ্রুবক। এক, শ্রেণী সমবায়। দুই, সমান্তরাল সমবায়। এবার শ্রেণী সমবায় কি হয়, এভাবে ধরো পাশাপাশি দুটো করে দিচ্ছি। দুটা স্প্রিং এফ বল নিচের দিকে ক্রিয়া করছে, এটা এ, এটা বি। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি এইটা x1, আর দ্বিতীয় স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি x2, আর মোট দৈর্ঘ্য বৃদ্ধি x1 প্লাস x2, এ স্প্রিং বি স্প্রিং ছড়ানোর পর। এবার এখান থেকে পাওয়া যায় এফ ইকুয়াল টু k1 x1 অবশ্যই, এবং k2 x2 সমান x1 বাই 1 বাই k1 ইকুয়াল টু x2 বাই 1 বাই k2 সমান, সংযোগ নিয়মে পাওয়া যায় x1 প্লাস x2 বাই 1 বাই k1 প্লাস 1 বাই k2। এইবার এখন
এটা 1 নম্বর সমীকরণ দিলাম। সম্মিলিত সমবায়টি বৃদ্ধি x1 প্লাস x2 অবভিয়াসলি সমবায়টি, অতএব সমবায়টির তুল্য বল ধ্রুবক ধরি কে হলে f ইকুয়াল টু কে x1 প্লাস x2 সমান x1 প্লাস x2 বাই 1 বাই কে 2। অতএব 1 ও 2 তুলনা করে পাই 1 বাই কে ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। আবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, ধরো দুটা স্প্রিংকে এইভাবে ঝোলানো আছে, এইভাবে ভার ঝোলানো আছে, এটার স্প্রিংয়ের বৃদ্ধি বেশি হয়েছে, এটার বৃদ্ধি কম, এ বি। এবার এটা হাত দিয়ে ধরে রাখা অবস্থা, কিন্তু ছেড়ে দিলে অর্থাৎ এইখান থেকে এটার দৈর্ঘ্য, এইখান থেকে এটার দৈর্ঘ্য এক্স, যেহেতু আমার আঁকা হয়নি সোজা, একটু মেনে নাও, এক্স, এটাও এক্স ধরা হয়। এবার এখানে দুটাতে ফোর্স আলাদা হবে, F1 এবং F2, কারণ সমান্তরালভাবে ক্রিয়া করে বলে এতে ফোর্স এক, এতে আলাদা ফোর্স। তো F1 ইকুয়াল টু K1x ও F2 ইকুয়াল টু K2x, F1 প্লাস F2 ইকুয়াল টু K1 প্লাস K2x, F ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু এক্স। আবার একইভাবে সম্মিলিত স্প্রিংয়ের সমবায়ের দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, সমবায়টির বল ধ্রুবক কে, বল ধ্রুবক কে হলে F ইকুয়াল টু কে এক্স, এটা ধরুন 3, এটা 4, অতএব 3 ও 4 তুলনা করে পাই কে ইকুয়াল টু K1 প্লাস K2। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই। যদি আমার খাতার পিডিএফ কপি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খাতার পিডিএফ কপি নিয়ে লিখে নিতে পারবে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।